আরে আরে শঙ্কর দাদা আসতে চালাও। আরে দাদা কি করছো তুমি এটা? আরে দাদা এটা বাইক, কোনো এরোপ্লেন না, এইভাবে চালাচ্ছ কেন? আরে দাদা আসতে চালাও না। আরে দাদা দাদা পড়ে যাবো তো। দাদা তুমি প্লিজ এরকম করো না, আমার ভীষণ ভয় লাগছে। আমাদের দুজন ভাইয়ের মধ্যে খুব মিল ছিল। আমি অর্জুন দুবে, আমি খুবই সহজ সরল একটা ছেলে, আর ও আমার বড়দা শঙ্কর দুবে, খুবই চঞ্চল প্রকৃতির, সবার সাথে ঝামেলা লেগেই থাকতো। মাগো, আরে দাদা এত জোরে কেউ বাইক চালায় নাকি? কেন বে, এতেই ভয় পেয়ে গেলি? আমার ভাই এত ভীতু কবে থেকে হয়ে গেল? ভীতু কাকে বলছো তুমি? আমাকে ভীতু বলছো? হ্যাঁ, তোকেই ভীতু বলছি। কি করবি তুই? কি করবো আমি দেখাচ্ছি তোমায়। আরে কিন্তু আসল সত্যিটা হলো, আমার গায়ে যদি একটা চোটও লাগতো তাহলে আমার দাদা গোটা পৃথিবী মাথায় করে ফেলতো। আমি দাদার থেকে 6 বছরের ছোট হওয়া সত্ত্বেও আমাদের হাবভাব ছিল যমজ ভাইয়ের মতো। তারপর এলো অন্ধকারকে বিনাশ করে আলোর দীপাবলি। কিন্তু এইবারের দীপাবলিটা আমাদের জীবন থেকে আলোটাকেই কেড়ে নিল। অন্ধকার নেমে এলো। আরে তুই পাগল হয়ে গেছিস নাকি শঙ্কর? লক্ষ্মী পুজোর সময় কেউ বাইরে যায় নাকি? আর যাবেই বা কোথায়? হয়তো অন্য কারোর বাড়ির পুজোতে। অন্য কারণ মানে কি বলতে চাইছো বাবা? আরে মোহন মামা মানে আমাদের নিজেদের মামা, আমাদের পুরো পরিবারকে ইনভাইট করেছেন। চলো না সবাই একসঙ্গে ঘুরে আসি। আচ্ছা, মোহন তোমার নিজের লোক, আর তোমার নিজের দিদি সুজাতা, সে কি? ও তোমার নিজের নয় না? আরে বিয়ের পর এই প্রথম ও দীপাবলিতে বাড়িতে এসেছে তোমার জামাইবাবুকে সঙ্গে নিয়ে। মাথায় তোর কি আছে, বুদ্ধি না গোবর? বাবা তুমি শুধু শুধু এত রাগ করছো। মোহন মামার পরিবার এত পর কবে থেকে হয়ে গেল? আর মা তুমি চুপ করে আছো কেন? কিছু বলো না। আরে ও কি বলবে? দেখো কথা শোনো, যদি তোমাকে যেতেই হয় তবে তুমি যাও, কিন্তু আমরা কেউ যাব না। যত বাজে জেদ ধরে বসে আছে। জেদ কে করছে সেটা সবাই দেখতে পাচ্ছে। আরে মা লক্ষ্মী তো সব জায়গায় বিরাজ করেন, পুজো এখানে হোক ওখানে হোক সবই তো একই ব্যাপার। আরে কি কারণে ঝামেলা করছো শঙ্কর দাদা? সবার সাথে ঝামেলা করো তুমি। তোর মনে হচ্ছে আমি ঝামেলা করছি? তাহলে তুমি তোকে আমার সঙ্গে আরো ঘুরতে হবে, বুঝলি? চল তোকে মামার বাড়ি নিয়ে যাই, চল আমার সঙ্গে। তোর যেখানে ইচ্ছা তুই যা, যা ইচ্ছা তাই কর। এসবের মধ্যে অর্জুনকে টানার কোনো দরকার নেই। চল অর্জুন, যা ইচ্ছা তাই করুক। মাথা খারাপ হয়ে গেছে ওর। বাবা বললো, কথাই শুনলো না ও। একে তোর লেখাপড়া ছেড়ে দিল, অন্যদিকে আবার আড্ডা দিয়ে বেড়াচ্ছে। কথাবার্তা শুনেছ কিরকম বদলে গেছে ও? আমি মানছি যে ও অন্যদের থেকে আলাদা, কিন্তু মনের দিক থেকে ও খারাপ নয়। অন্যের মতো নয়, মনটা খুব ভালো, এটা কোনো ব্যাপার নয়। ওকে যদি এইভাবে আশকারা দিতে থাকো না, তাহলে কিন্তু একেবারে বিগড়ে যাবে। তুমি কি বলতে চাইছো? আমি কিছু বলতে চাইছি না, তুমি কিছু বুঝবে না, খালি বলবে বুঝতে পারি না, বুঝি না। সবাই এটা জানে যে তোমার ভাইয়েরা ওকে বিগড়ে দিয়েছে একেবারে। সারাদিন করোটা কি তুমি? হ্যাঁ, সেই দীপাবলিতে শঙ্কর দাদার জীবনটা 180 ডিগ্রি ঘুরে গেল। আর এই পরিস্থিতিতে আমাদের সবার জীবনই বা কি করে ভালো কাটতো? আমার বড়দি সুজাতা দি, জামাইবাবু রমন, আমার মা, আমার বাবা আর আমি, আমরা সবাই বাড়িতে পুজোর জোগাড় করছিলাম। শুধু শঙ্কর দাদাই ছিল না। দাদা তখন আমার মোহন মামার বাড়িতে ছিল, যেটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে ছিল, অন্য একটা জায়গায়। সেই বাড়িতে রেখা মামি, ওনার ছেলে পিন্টু, আর আমার ছোট মামা মোহন মামা তো ছিলই, তার সাথে ছিল আমার মায়ের সব থেকে বড় বোন রোহিণী মাসি আর ওনার ছেলে অজিত, আর আমাদের বাড়ির সব থেকে বড় মামা সুনীল শুক্লা আর ওনার স্ত্রী মীনাক্ষী মামি। পুজোর সময় আমার বাবার মেজাজ খুবই গরম ছিল। বাবা কিছুতে মানতেই পারছিলেন না যে দাদা বাড়ির পুজো ছেড়ে মামা বাড়ির পুজোতে বসে রয়েছে। অনেক আগে থেকেই শঙ্কর দাদা মোহন মামা
আর মাস্তুতো ভাই অজিত আর পিন্টুর খুবই কাছের ছিল। ওদের বাড়ি যেতে শঙ্কর দাদা খুবই ভালো লাগতো। আর সেই দীপাবলির রাত্রে শঙ্কর দাদার হৃদয় যেন আটকে গিয়েছিল। আবে চল, আমি ওকে দেখছিলাম না, বুঝলি? আচ্ছা, তুই দেখছিলি না? ঠিক আছে, ছেড়ে দে। আমি তো ভাবছিলাম তোকে বলে দিই ওকে। কে ভাই ও? যাকে তুই চিনিসই না তাকে নিয়ে ভেবে কি লাভ বল? আবে নামটা ভালো লাগলে গ্রামটাও ভালো লাগবে, বল না ভাই? আচ্ছা, খুব আগ্রহ দেখছি। ওদের গ্রামের নাম লখিমপুর, এই পাশেই। আবে লখিমপুর তো আমিও জানি, তুই ওর নামটা তাড়াতাড়ি বল না, বুঝলি? আচ্ছা, নাম জানার জন্য খুব তাড়াহুড়ো তোর? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি, বলতো। বল। গাওয়াইকে হিন্দিতে কি বলে বলতো? হিন্দিতে সাক্ষী। ঠিক বলেছিস, সাক্ষী, যাকে তুই দেখছিলি না। আরে বাইরে কি করছিস রে? কিছু না, এই just- অজিত দাদা, হ্যাঁ, ওই মা জিজ্ঞেস করছিল যে তুমি কি আমাদের বাড়ি ছেড়ে আসবে? কেন ছেড়ে আসবো না? খাওয়া হয়ে গেছে? না। তাহলে আগে খেয়ে নে, তারপর ছেড়ে দিয়ে আসবো। ঠিক আছে। যা। তোরা কি বিষয়ে কথা বলছিলিস? দাদা, একটা রকেট নিশানায় লেগে গেছে। কারোর মনে না বোম ফাটছে, বুম। কি বাজে বকছিস ভাই? আরে একটা গুড নিউজ আছে, সবাই শুনে চুপ হয়ে যাবে। কোন গুড নিউজ? আবে, তোর যাকে পছন্দ হয়েছে না, ও আমাদের রিলেটিভ হয়। কার কথা বলছিস? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আরে সাক্ষীর কথা বলছি। আর কে? যার প্রথম নজরেই না ও প্রেমে পড়ে গেছে, আর ওর সাক্ষী আমি। কি রে, ঠিক বলছে? হুম। হুম 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 হুম। সেই দিওয়ালিতে দুবে পরিবারে তৈরি হওয়া মিষ্টি একটু কড়া হয়ে গিয়েছিল। বাড়ির বড় ছেলে শঙ্কর বাড়ির পুজোয় উপস্থিত থাকার বদলে এক আত্মীয়ের বাড়ির পুজোয় গিয়ে যোগ দিয়েছিল। আর সেই আত্মীয়ের বাড়িতে শঙ্করের এক নতুন সম্পর্ক হয়, এমন এক সম্পর্ক যার ধাক্কায় অনেকগুলো সম্পর্ক শেষ হয়ে যায়। একটা আগুন লাগে, একটা ভয়ঙ্কর আগুন লাগে। তো তুমি এটা বলতে চাও যে তুমি আমাকে বিয়ে করতে চাও? তো 6 মাস ধরে কি আমি টাইম পাস করছি? বিয়ে তো আমি করেই ছাড়বো। আর এতে প্রশ্ন করার তো মানেই হয় না। তোমার কি আমার উপর কোনো ডাউট আছে সাক্ষী? আরে না বাবা, ডাউট করছি না, কিন্তু তুমি আমার মা বাবাকে চেনো না। প্রত্যেক দিন আমাকে বকাবকি করেন, প্রতিদিন একটা নতুন সম্বন্ধ নিয়ে আসেন। এই জন্য আমি বলছিলাম, বলে দেবো আমাদের ব্যাপারে ওনাদেরকে। হুম, কথাটা তো ঠিকই বলেছ। আচ্ছা, একটা কথা বলো তো, আমার বাবা 2 সপ্তাহ পর ক্যান্টনমেন্ট থেকে ফিরছেন। আমি ওনার সঙ্গে কথা বলবো, আর উনি তোমার বাবার সঙ্গে কথা বলবেন। তারপর দেখবে না বলার কোনো প্রশ্নই উঠবে না। প্রশ্ন উঠবে কি উঠবে না সেটা না হয় পরে দেখা যাবে। আমি এখন তাহলে বাবাকে গিয়ে বলি তোমার ব্যাপারে। আরে হ্যাঁ হ্যাঁ বলো, আমরা বিয়েই তো করছি, কোনো চুরি টুরি তো করছি না। কে এই শঙ্কর দুবে? বাবা, ওই মেজর আনন্দ দুবে আছেন না, ওনার ছেলে। আনন্দ দুবে? ওই যার স্ত্রী বিনা, মানে মোহনের বোন তো? হ্যাঁ বাবা, মোহন মেশো স্ত্রী রেখা মাসি মায়ের কাজিন, তাই না? রজনী, তুমি জানতে এইসব কথা? এটা তুমি কি বলছো? আমি যদি জানতে পারতাম তাহলে তোমাকে বলতাম না এসব। সাক্ষী, তোর সাথে শঙ্করের কবে আলাপ হয়েছে? আগের বছর দীপাবলিতে, ওই মোহন মেশোর বাড়িতে পুজো ছিল না, ওখানেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে আমার, দেখেছিলাম আমি ওকে, কথাও বলেছিলাম। এই শঙ্কর কি করে? সাক্ষী, হে বিনা, তুমি কি চেনো ওকে? হ্যাঁ, সেইভাবে ওকে তো ঠিক চিনি না। ওই রেখা বৌদি আছে না, হ্যাঁ। ওর দুঃসম্পর্কের আত্মীয় রজনী, ওরই মেয়ে হলো সাক্ষী। গতবার দীপাবলিতে মোহন মামার বাড়িতে ওর সঙ্গে আলাপ হয়েছিল, আর তখনই আমাদের ফ্রেন্ডশিপ হয়ে যায়। তখন ওর কলেজ শেষ হয়ে গেছিল। মেয়েটা কিন্তু বিয়ে পাস।
আর ওরা যদি রাজি থাকে তাহলে আমার কিন্তু কোনো অসুবিধা নেই। তো বাবা, তুমি ওর মা বাবার সঙ্গে কথা বলবে তো? আরে আমরা কথা না বললে তোমার বিয়েটা হবে কি করে? আমি যখন বাবা, দায়িত্ব তো পালন করতেই হবে। সেদিন শঙ্কর দাদার লাভ স্টোরি শুনে আমরা সবাই হেসেছিলাম, কিন্তু কে জানতো এই স্টোরিটাই আগে গিয়ে আমাদেরকে কতটা কাঁদাবে। তো তুমি বাবাকে বলোনি যে আমরা সত্যিকারের ভালোবাসি আর দুজন দুজনকেই ভালোবাসি? শঙ্কর, তুমি ভুলে যাচ্ছ যে বাবাও আমাকে ভালোবাসেন, আর এতটাই ভালোবাসেন যে কোনো কথা শুনতেই রাজি নন। না, আর তুই আমার নায়ের মানে খুব ভালো করেই বুঝিস। বাবা, তুমি শঙ্করকে বোঝার চেষ্টাই করছো না। আর এই 20 বছরের ছেলে আর ক্লাস 5-এ পড়া, ওকে আমি আর কি বুঝবো রে? বাবা, ও খুব পরিশ্রমী, ও কোনো একটা বিজনেস শুরু করে নেবে। বাবা, ও খুব ভালো ছেলে। মা, ভালো ছেলে আর ভালো স্বামীর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আরে তুই পড়াশোনা জানিস, বিয়ে পাস, আরে তোর জন্য আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরকম হিরের টুকরো ছেলে খুঁজছি, আর তুই ওর সঙ্গে বিয়ের কথা বলছিস? বাবা, এরকম বলো না তুমি। আমি শঙ্করকে ভালোবাসি, ও আমাকে খুব ভালোবাসে। মা, ভালোবাসার মানে শুধু 2.5 অক্ষর, কিন্তু জীবনের দায়িত্ব নেওয়াটা অনেক কঠিন। আরে বিয়ের পরে সংসার পাতা দায়িত্ব নেওয়া অত সহজ নয়। আর এই কাজটা শুধু সেই করতে পারে যে দায়িত্ববোধের মানেটাকে খুব ভালো মতো বোঝে। আর উনি এরকম কেন ভাবছেন যে আমি দায়িত্ব পালন করতে পারবো না? আরে জীবন দিয়ে দেবো তোমাকে সুখী রাখার জন্য। আমার এই ব্যাপারটা নিয়ে কোনোদিনই ডাউট ছিল না শঙ্কর, কিন্তু ওনাদের শুধু ডাউটই নয়, ওনারা এই ব্যাপারে শিওর যে ওনারা এই বিয়েটা হতে দেবেন না। তুমি রাজি আছো তো? এই প্রশ্নটা এখনো তোমার মনে রয়েছে? তাহলে ব্যাস, আমাদের বিয়ে হবেই হবে। আর দায়িত্ববোধের স্পেলিং আমি রক্ত দিয়ে লিখে দেখাবো। বিয়ে তো দূরের কথা, এ ব্যাপারে তো ভাবতেই পারছি না আমি। আরে ওরা তো এ ব্যাপারে কথাই বলতে চায় না। তবু বাবা, তুমি ওদের সঙ্গে একবার কথা তো বলো, ওদের আশ্বাস দাও আমি দায়িত্ব পালন করব। আমি কিন্তু একজন সৈনিক, আমি কিন্তু মিথ্যে কথা বলতে পারি না। এতটাও খারাপ নই বাবা আমি। তাহলে আমি এটাই গিয়ে বলি সাক্ষীর বাবা মাকে, দেখুন আমার ছেলেটা খুব একটা খারাপ নয়, ও সামান্য একটু খারাপ। লেখাপড়া ছেড়েছে, হাতের কাজ কিছু শেখেনি, 20 বছর বয়স হয়ে গেছে, 20 টাকা রোজগার করতেও শেখেনি, আর মাথার উপর চাপ 20 কিলোরও বেশি। বাবা, তুমি আজকের দিনটাই পেয়েছো আমার কাটা ঘায়ে নুনের ছেটা দেওয়ার জন্য? তোমার ঘাও আছে, যন্ত্রণাও হয়, এই প্রথম জানলাম আমি। কারণ এতদিন ধরে তোমাকে ভালোবেসে বুঝিয়েছি, ধমকেও বুঝিয়েছি, এমনকি মেরেও বুঝিয়েছি যে জীবনের আরেকটা নাম, সেটা হলো দায়িত্ববোধ। আমার জীবনের প্রথম আর শেষ নাম সাক্ষী বাবা। তোমার জীবন তো এখনো শুরুই হয়নি বাবা, আর তুমি তার নামকরণও করে ফেললে। বাবা আমাকে কি ভাবছে রে? উনি আমাকে সাহায্য করবেন না, তাহলে আর কেউ সাহায্য করবে না নাকি? আরে মোহন মামা তো আছে আমার, উনি আমাকে সাহায্য করবেনি। শঙ্কর দাদা, তুমি বাবাকে ভুল বুঝছো। বাবা আমাকে কবে ঠিক বুঝেছে বলতো? আমি মানছি আমার মধ্যে কোনো প্রতিভা নেই, আমি জেদি একগুঁয়ে, কিন্তু এর মানে এটা তো নয় যে আমি একজন খারাপ মানুষ। শঙ্কর দাদা, তুমি খুবই ভালো, আর বাবা মাও কিন্তু এটাই মানে। অর্জুন, আমি জানি তুই আমাকে খুব ভালোবাসিস, মায়ের কথা আমি জানি না, কিন্তু বাবা উনি আমাকে ভুল বোঝেন না, আমাকে ওনার ভুল ভাবেন, ওনার ভাগ্যেই একটা ভুল লেখা আমি। কি সব আজে বাজে কথা বলছিস শঙ্কর? পাগল হয়ে গেছিস নাকি? তোর বাবা যদি তোদের উপরে খেয়াল নাই রাখতো, তাহলে তোদের জন্য জমি ফ্ল্যাট কেন কিনতো? তোর বাবা তোদের সকলকে খুব ভালোবাসে, তুই, অর্জুন, সুজাতা, সবাই ওনার কাছে সমান। এই সমস্ত বাজে কথা মন থেকে মুছে ফেল। আরে কিন্তু মা, ফ্ল্যাট আর প্রপার্টি দিয়ে কি ভালোবাসা হয়? আমি ফ্ল্যাট প্রপার্টি সব ছেড়ে দেবো, শুধু একবার সাক্ষীর মা বাবার সঙ্গে গিয়ে কথা বলুক। তুই নিজেই তো বলেছিস ওর বাবা মা এই সম্পর্ক না করে দিয়েছে, তাহলে এইসব কথা বলার এখন মানে কি? আরে মা, ভালো করে বোঝালে ঠিক বুঝবেন, কিন্তু ভালো করে যে বোঝাবেন তার আমার প্রতিও তো ভালোবাসা থাকা দরকার। আর বাবা তো আমাকে ভালোই বাসেন না। আমি যেন তোমাদের কেউ হইই না। আরে এত বড় একটা মহাভারত হয়ে গেল আর আমাকে কিছু জানানো হলো না। আরে বাবা, কি করে বলবে? প্রথমে তো পিসেমশাইয়ের গিয়ে কথা বলা উচিত ছিল, কিন্তু কি হলো, ওরা পরিষ্কার জানিয়ে দিল যে এই বিয়ে শঙ্করের সাথে হবে না। কি রে শঙ্কর, এই পিন্টু ঠিক বলছে? আরে মুখখানা এরকম করে বসে আছিস কেন? আমি তো আছি, সাক্ষীর বাবার সঙ্গে গিয়ে আমি কথা বলবো। আর সাক্ষীর মা যিনি তোর মামির দূর সম্পর্কের বোন, মানা কিছুতেই করতে পারবেন না।
যদি আত্মীয়তা বজায় রাখতেই চাইতেন তাহলে আমাদের আগে থেকে সাবধান করতেন যে ভাই আপনার মেয়েকে এর থেকে দূরে রাখুন। আমি মানছি রেখা আমার দুঃসম্পর্কের বোন, তার মানে তো এই নয় যে আমরা আমাদের মেয়েকে যাত্রার সাথে বিয়ে দিয়ে দেবো। রজনী, ওই ছেলেটা খুব ভালো, ও নিজের দায়িত্ব সামলে নেবে। যদি ওই ছেলেটা এতটাই ভালো হয় তাহলে আপনারা ওর জন্য একটা ভালো মেয়ে খুঁজুন। আর আপনাদের রাজকুমারের যোগ্য নয় আমার মেয়ে, আমরা ওর জন্য কোনো সাধারণ ডাক্তার বা ইঞ্জিনিয়ার খুঁজে নেব। ওর বিয়ে নিয়ে আপনাদের ভাবতে হবে না। আরে অজিতদা, তোমার সাথে তো সাক্ষী দাদাদের খুব ভালো রিলেশন, তাই না? তাহলে একটা কাজ কেন করছো না? ওদেরকে সব বলে দাও। আরে ভাই, একটা কথা আছে যেটা তোদেরকে এখনো বলা হয়নি। কি কথা? এটাই যে সাক্ষীর দাদারা আমার সঙ্গে দেখা করেছিল। এই অজিত, আমরা শুনলাম যে ওই ছেলেটা শঙ্কর, ওনাকে তোর ভাইটাই হয়? হ্যাঁ, আমার মাসির ছেলে। তো তোকে একটা কথা বলি গুড্ডু, খুব ভালো ছেলে ও। খুব ভালো ছেলে? খুব ভালো করে বোঝাও ওকে আমার বোনের থেকে দূরে থাকতে, বুঝলে তুমি? দেখ অজিত, আমরাও জানি যে আমাদের বোনেরও অনেক ভুল রয়েছে, কিন্তু যা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এবার সব ভুলে যা, তাতে দুটো ফ্যামিলিরই ভালো হবে। সাক্ষীর একটা টপ ক্লাস ফ্যামিলি ছেলের সাথে বিয়ে ফাইনাল হয়ে গেছে, তাই আমরা কোনো বাওয়াল চাই না। দেখ ভাই, গুড্ডু আর সুধীরের সঙ্গে কথা বললাম, বুঝলাম যে কোনো কাজ হবে না। সাক্ষীর সম্বন্ধ আর কারোর সঙ্গে হবে না, ও আমার। ওর যদি বিয়ে হয় তাহলে আমার সঙ্গে হবে। শঙ্কর আমার কাছে ভালোবাসা মানে হলো তুমি, বিয়ের মানে হলো তুমি। আমি এই জীবনে আর অন্য কাউকে বিয়ে করতে পারবো না। কিন্তু বিয়ে তো আমি তোমাকে এই জন্মেই করব। বাবা, মা, সাক্ষী আর আমি ঠিক করেছি ওর বাড়ির লোক যদি না মানে তাহলে আমরা ওদের বিরুদ্ধে গিয়ে বিয়ে করব। একটা কথা মাথায় রাখো শঙ্কর, কোনো মেয়েকে ভালোবাসা, তাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়া, সেটা তুমি করতে পারো, কিন্তু যদি মেয়েটার বাবা মা রাজি না হয় তাহলে ভুলে যাও এই মেয়েটাকে। এর বাইরে যদি কিছু করার কথা ভাবো না, তাহলে নিজের বাবা মাকে ভুলে যেও। দাদা, তুমি কেন বুঝতে চাইছো না? তুমি যদি এই কাজটা করো তাহলে কারোর ভালো হবে না। অর্জুন, তুই এখনো অনেক ছোট। আর একটা কথা শুনে নে, আমরা একে অপরকে খুব ভালোবাসি। আরে আমরা দুজন মানুষ, আমরা কোনো কাঠের পুতুল নই যে ভুলে যাব, ছেড়ে দেব। আরে এটা ভালোবাসা, কোনো খাওয়া দাওয়া নয়। আরে এটা কেন বুঝছে না আমাদের কথা? আমি চাইতাম আমার দাদা যেন সারা পৃথিবী সুখ পায়। আমি চাইছিলাম সবকিছু যেন ঠিক হয়ে যায়, কিন্তু আমি বুঝতে পারছিলাম না এই সমস্যার সমাধান হবে কি করে। আমি বারণ করা সত্ত্বেও তুই ওর সঙ্গে যোগাযোগ রাখছিস? এই যে বিয়ের ভূত তোর মাথায় চেপেছে না, এটাকে ঝেড়ে ফেল। বলে দিচ্ছি, আমার পারমিশন ছাড়া তুই এই বাড়ি থেকে এক পাও বাইরে বেরোবি না। বাবা, এটা কিন্তু অন্যায়। আর যেটা তুই করছিস সেটা ভুল না সাক্ষী? ভালো করে শোন, আজকের পর থেকে তুই যদি ওর সঙ্গে কোনো যোগাযোগ রাখিস তাহলে আমার সঙ্গে তোর সমস্ত সম্পর্ক শেষ, মনে রাখবি। সেদিনের পর থেকে শঙ্কর দাদা আর সাক্ষীর দেখা হয়নি। আমি প্রতিদিনই দেখছিলাম কিভাবে আমার শঙ্কর দাদার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। সবকিছু বদলে গেল, জীবনটাই পাল্টে গেল। কিন্তু এটা তো শুধু শুরু ছিল, এর শেষটাও আমার জানা ছিল না। ব্যাস শুধু বুঝতে পারতাম যে কিছু একটা হতে চলেছে ভয়ঙ্কর। দুবে পরিবারে এটা কেউ ভাবতেই পারেনি যে শঙ্কর বিদ্রোহ আর জেদকে এই সীমা পর্যন্ত নিয়ে যাবে। কেউ বুঝতেই পারেনি যে বিদ্রোহের এই আগুন থেকে ক্ষোভ আর ঘৃণার শিখা বেরিয়ে আসবে। এবার শঙ্কর যে পদক্ষেপ নিয়েছিল তা চমকে দেওয়ার মতো ছিল, বিস্ময়কর ছিল। কিন্তু তাকে যেভাবে সাহায্য করা হয়েছিল তা আরো বেশি বিস্ময়কর। শোন, একটা কাজ কর, সাক্ষীকে নিয়ে পালিয়ে যা, মন্দিরে বিয়ে করে নে, তারপর দেখ না ড্রামা নাটক ছেড়ে কিরকম তোকে আপন করে নেয়। কিচ্ছু অসুবিধা হবে না, কোনো চান্স নেই।
তারপর আমি আছি তো। আর এতই যদি সহজ হতো না পালানো, তাহলে কবে পালিয়ে যেত। কিন্তু সাক্ষীর বাড়ির লোকরা ওকে বন্ধ করে রেখেছে, তার উপর ওর ফোনটাও নিয়ে নিয়েছে। মন মামা 1 মাস হয়ে গেছে, আমরা একে অপরকে দেখিও নি একবারও। মাঝে দুবার ওর বাবার ফোন থেকে আমাকে ফোন করে কথা বলেছিল, 1-2 মিনিট কথা হলো, খুব কাঁদছিল, অনেক কষ্টে আছে ও। রোজ রোজ নতুন সম্বন্ধ দেখছে ওর জন্য। আরে পিন্টু, আমাদের অজিত তো সাক্ষীর দাদাদের ভালো বন্ধু। হ্যাঁ বাবা, ওরা বন্ধু, কিন্তু সাক্ষীর যে দাদারা আছে না, ওরা অজিতকে খুব ভালোবেসে হুমকি দিয়েছে কি ওদের মাঝখানে যেন কেউ না যায়। আরে ওরা তো ওরকম বলবেই, বোনের ব্যাপার। আচ্ছা, সাক্ষী দাদাদের সাথে অজিতের বন্ধুত্ব ভেঙে তো যায়নি? না না বাবা, ওদের মধ্যে এখনো বন্ধুত্ব রয়েছে, কোনো সমস্যা নেই ওদের সাথে। ফোন কর ওকে, ডাক, একটা প্ল্যান করব ফাটাফাটি। শঙ্কর, তোর সাথে সাক্ষীর বিয়ে দিয়েই ছাড়বো, বুঝতে পেরেছিস? মুখটা এরকম করে বসে আছিস কেন? এই শঙ্কর আর সাক্ষীর ব্যাপারে কথা হয় না, কিন্তু বাকি সবকিছু আগের মতোই আছে। কিন্তু শঙ্করের জীবনটা আর আগের মতো নেই। শঙ্করের জীবনটা আগের মতো নেই মানে? তোমরা কি কোনো প্ল্যান করেছো নাকি? তোমরা নয়, আমরা বানিয়েছি। হ্যাঁ, আমাদের সবার প্ল্যান, কিন্তু সেখানে আমাকে কি করতে হবে? আচ্ছা, একটা কথা বল আমাকে, রামলীলাতে তুই হনুমানের রোল করিস তো? হ্যাঁ করেছিলাম, আর খুব ভালোও করেছিলাম। ব্যাস, রামলীলাতে যেরকম হনুমান রামের খবর নিয়ে গিয়েছিলেন সীতা মায়ের কাছে, হ্যাঁ সেরকম শঙ্করের খবর নিয়ে যেতে হবে সাক্ষীর কাছে। আরে আমার মামা, কি বলিস? বুঝে গেছি। দেখ ভাই, যদি জমি জায়গা ঠিকঠাক থাকে তাহলে কথা বলে লাভ আছে, নাহলে কোনো লাভ নেই। আরে গুড্ডু দাদা, কিন্তু যাওয়ার আগে তো বাবার সাথে কথা বললে ভালো হতো না? দেখ, যে জমিটা আছে পুরো হাইওয়ের একদম পাশেই, আর হাইওয়ের পাশে জমি মানে ভবিষ্যতে কত দাম হবে বুঝতেই পারছিস। একটা কাজ কর, গিয়ে একবার তোরা দেখ। হ্যাঁ ঠিক আছে, দেখি ঠিক আছে, একবার। আমি 2 মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি। সুধীর, আরে ভাই তাড়াতাড়ি কর, তোকে জিলিপি খাওয়াবো দোকান থেকে, চ। চল চল, হ্যাঁ চলো চলো। আরে কত দেরি করবি আর, চল। আরে ও তো আমার পার্টনার। আচ্ছা, আরে সাক্ষী কেমন আছিস? সব ভালো তো? চলো। আরে চল ভাই। হ্যাঁ হ্যাঁ আসছি, চ, জিলিপি খাওয়াবো তোকে, চ চ। সাক্ষী, আমি জানি তুমি কত কষ্টে রয়েছো, আমিও ঠিক একই অবস্থায় রয়েছি। আজকে রাতে তোমার রুমের জানলার নিচে আসবো, আর ওই জানলা ভেঙে তোমাকে নিয়ে পালাবো। এরপর সারা জীবন আমি তোমার বন্দী হয়ে থাকতে চাই। তুমি রাজি তো? করবে বিয়ে আমাকে? শঙ্কর, আমি তোমাকে বিয়ে করতে রাজি।
सर्वनिर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम सर्वमंगलमांगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमस्तुते। ओम भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। বাবা, মা, আমার জন্য চিন্তা করো না, আমি শঙ্করের সাথে আছি। যতক্ষণে তোমরা এই চিঠিটা পাবে ততক্ষণে হয়তো আমার বিয়ে হয়ে যাবে। শঙ্কর আর আমি স্বামী স্ত্রী হয়ে যাব। এবার সবটা তোমার উপর। তুমি যদি আমাদের মেনে নাও তাহলে সেটা সবার জন্যই ভালো হবে, কারণ আমি আর শঙ্কর এক হয়ে গেছি আর একসাথেই থাকবো। দুই তরফই একটু ঝামেলা করবে, তারপরে সব লাইনে চলে এসে সব ঠিক হয়ে যাবে। ভগবান আর আইন তোমাদের সঙ্গে আছে, আর মামা তো আছেই। হ্যাঁ, তুমি আমাদের জন্য যা করলে আমি কোনোদিনও সেটা ভুলতে পারবো না। এই বিয়ের মূল্য চোকাতে হয়, কতটা মূল্য কেউ ভাবতেও পারেনি। শঙ্কর ঘুণাক্ষরেও টের পায়নি যে এই বিদ্রোহের কি মূল্য চোকাতে হতে পারে। অর্জুন তার ছোট ভাই, যার এই বিয়ের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ ছিল না, সেও এটা জানতো না যে কি ঘটতে চলেছে আর কেন। কেউই এটা জানতো না যে এই বিয়ে কোন ধ্বংসের মূল ছিল আর কতটা ক্ষতি করতে পারে। দুবে দুবে দরজা খোল, দরজা খোল। দাদা কোথায় রে? কি হয়েছে? সাক্ষীর সাথে আমি পরে কথা বলছি। যেটা আপনি আর শঙ্কর করেছেন না, তার বদলা তো আমি নিয়েই ছাড়বো। এই ভুলটা করবেন না যে আমরা চুপচাপ বসে থাকবো। মান সম্মান নিয়ে এক মিনিট, চুপ করে আছি বলে যা খুশি বলতে পারো না তুমি? ওর জন্য আমাদেরও সম্মান নষ্ট হয়েছে। আমরা কি করে জানবো আমাদের শঙ্কর এইরকম একটা কাণ্ড করবে? আরে ও তো আমাদের একটা কথাও বলেনি। আমি তো বলছি এর উত্তর আমরা দেবই, ইটের বদলে পাটকেল। দাদা, তুমি আমাদের হুমকি না দিলেই ভালো হয়। আরে শঙ্কর দাদা যদি আমাদের না জানে তাতে আমাদের দোষটা কি বলতো? আমাদের কি পাগল ভেবেছিস নাকি যে যা ইচ্ছা তাই করে যাবি? গুড্ডু দাদা, সবাই জড়িয়ে আছে এখানে, কাউকে ছাড়বো না। সবাইকে দেখে নেবো, ছাড়বো না কাউকে। কাল রাত্রে শঙ্কর ওর ঘরে ছিল না, জানিস না? খাওয়া দাওয়ার পরে তো আমরা দুজন একসাথেই ছিলাম। তারপর আমি ঘুমিয়ে পড়ি। এরপর কি হয়েছে আমি কিছুই জানি না। সকালে উঠে দেখলাম যে শঙ্কর দাদার বাইকটাও ছিল না। আজ আমাদের শঙ্কর সবার কাছে প্রমাণ করে দিল যে আসল দোষী তো আমরাই। আমরা ওকে মানুষ করতে পারিনি। চলো। কি হলো? শঙ্কর, আমার খুব ভয় করছে। আরে এখন আবার কিসের ভয়? তোমার হাজবেন্ড তোমার সঙ্গে আছে, মিসেস সাক্ষী শঙ্কর দুবে। চলো। শঙ্কর, তুমি অনেক অপরাধ করেছো আর আমরা তোমাকে বারবার ক্ষমা করেছি। এখন এমন কাজ করেছো তুমি, সব সম্পর্ক শেষ হয়ে গেছে। বাবা, আমরা নতুন জীবন শুরু করেছি, আমরা এখন স্বামী স্ত্রী। আমি এই বিয়েটা মানি না। আজকের পর থেকে তুমি আমার ছেলেও নও। তুমি তো বটেই, অন্য কারোর জন্য ওখানে কোনো জায়গা নেই। বাবা, আমি জায়গা তৈরি করে নেবো, আমাকে একটা সুযোগ দাও। আমার নগরে আমার নামে তুমি যে ফ্ল্যাটটা নিয়েছো না, আমরা ওখানে থাকবো, আর কিছু করে দেখাবো তোমাকে। বাবা, দেখিয়ে তো দিয়েছো তুমি কি করতে পারো। এখন যা কিছু করবে না নিজের ক্ষমতাতে করো। নিজের ইচ্ছায় বিয়ে করেছো তো, এবার নিজের ক্ষমতায় সেটাকে সামলাও। এখান থেকে যাও, একটা টাকাও পাবে না তুমি। বাবা, দাদার বৌদিকে তুমি আটকাও বাবা। আমি তোমার কাছে হাত জোর করছি বাবা। দাদা খুব একা হয়ে যাবে। অর্জুন ঠিক বলছে গো, শঙ্করের কাছে এখন সব থেকে বড় প্রয়োজন আমাদের। তুমি ওকে থামাও। না বিনা, এখনো পর্যন্ত ও নিজের মতে চলছে, কোনো কথা আমাদের শোনেনিও। ওরা দুজন নিজের জীবনের জন্য যা খুশি করে করুক। আজকের পর থেকে এই বাড়িতে ওই শঙ্করের নাম পর্যন্ত নেবে না। শঙ্কর দাদা দাঁড়াও, শঙ্কর দাদা, শঙ্কর দাদা, শঙ্কর দাদা দাঁড়াও, শঙ্কর দাদা দাঁড়াও।
শঙ্কর দাদা, আমি বলছি দাঁড়াও শঙ্কর দাদা, দাঁড়াও তুমি। শঙ্কর দাদা দাঁড়াও, দাঁড়াও দাদা, তুমি দাঁড়াও। শঙ্কর দাদা, বাবার কথা তুমি খারাপ ভেবো না। বাবার রাগ কমে গেলে দেখবে তোমাকে ঠিকই ডেকে নেবে। এখন আর কিচ্ছু যায় আসে না অর্জুন। আমি জানি না কোনটা ঠিক আর কোনটা ভুল। আমি তো শুধু এটুকুই জানি যে তুমি আমার দাদা, আর আমি তোমাকে ছাড়া বাঁচবো না। না অর্জুন, আমি আর এখন তোর দাদা টাদা কিচ্ছু নেই। ভালো হবে তুইও যদি আমার সঙ্গে কোনো সম্পর্ক না রাখিস, আর আমার মতন কোনোদিনও হবি না। আর এখন যদি তোদের জীবনে আমি থাকি, সেটা তোদের জন্য ভালো হবে না। এরকম বলো না, তুমি সবসময় আমার বড় দাদা ছিলে। বসো। বৌদি, বৌদি তুমি বোঝাও না দাদাকে। দাদা দাঁড়াও, শঙ্কর দাদা, শঙ্কর দাদা। আমি যতটা সাহায্য করতে পেরেছি করেছি। এবার তোমাকে তোমার জীবনের জন্য কিছু নিজেকেই করতে হবে। তোমাদের দুজনের দায়িত্ব আমি নিতে পারবো না, আমারও কিছু দায়বদ্ধতা আছে। আর তোমার বাবার মতো বড় লোক নই আমি। মামা, এখন আমার সময়টা খুব খারাপ। একটু সাহায্য করলে আমি তোমার সব ঋণ শোধ করে দেবো। এ আবার কি কথা বলছিস? আমি তোর মামা। তো আজকে এখানে থাকতে দেবে তো? হ্যাঁ হ্যাঁ, আজ রাতটা থেকে যা। সুনীলদার সঙ্গে আমি তোর কাজের ব্যাপারে কথা বলছি, থাকবারও ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ মোহন, আমি শুনেছি, আর সমস্ত আত্মীয় স্বজনরাও শুনেছে। আরে আমি তো বিনার সাথে কথা বলারও চেষ্টা করেছি, কিন্তু জামাইবাবু তো বলছে আমাদের সাথে সম্পর্ক আর রাখবেই না। সুনীলদা, এখন দেখো, কপালে যা লেখা ছিল তা তো হয়েইছে। শঙ্কর যেহেতু বিয়ে করেই ফেলেছে, আমাদের একটু হেল্প করতে হবে না? দেখো বাবু, কথাটা তো ঠিকই বলছো, কিন্তু আমাদের কাছে থাকাটা তো মুশকিল। কিন্তু এমন অবস্থায় নিজের ভাগ্নিকে কিভাবে ছেড়ে দেবো সুনীলদা? আরে ও তো আমাদের রক্ত। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। দেখো, লখনৌতে আমার চেনা পরিচিত আছে, ওখানে কোনো কাজও পেয়ে যাবে, কিন্তু তারপরে যা কিছু সেটা কিন্তু ওকে নিজেকে করতে হবে। লখনৌ? হ্যাঁ লখনৌ। আরে নতুন জীবন তোকে শুরু করতে হবে কিনা, লখনৌ হোক বা এলাহাবাদ। দেখ, যেখানে সম্মানের সঙ্গে দুটো টাকা রোজগার করবি, নিজেদের সংসার করবি, ওটাই তো তোর বাড়ি হবে, ওটাই তো তোর পরিচয় হবে। শঙ্কর দাদা আর সাক্ষী বৌদি যে কোথায় চলে গেল তা আমরা কেউ জানতাম না, কিন্তু আমার দাদার কথা খুব মনে পড়তো। কিন্তু কি করব, আমার বাবা নিজের জেদ ছাড়তে রাজি ছিলেন না। মা বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন, বাবা যাতে দাদাকে ক্ষমা করে দেয়, ওরা যেখানেই থাকুক ওদের যেন বাড়িতে ফিরিয়ে আনে। কিন্তু মায়ের প্রতিটা আকুতির উত্তর বাবার কাছে নিঃশব্দ ছিল, যেন বাবার মনটা পাথর হয়ে গিয়েছিল। সাক্ষী বৌদির বাড়ির লোকেরা আমাদের উপর রেগেছিল, খুবই রেগেছিল, আর তাদের দেওয়া হুমকি আমাদের মাথার উপর যেন তলোয়ার হয়ে ঝুলছিল। সবাইকে দেখে নেবো, ছাড়বো না কাউকে। মাঝে মাঝে দাদা আমাদের ফোন করত, আর প্রত্যেকবারই আশা করত হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, আর একদিন না একদিন বাবার রাগ ঠিকই কমে যাবে। কে বলছিস? দাদা, আমি সাক্ষী। কে সাক্ষী? দাদা, একবার আমার কথাটা তো শোনো। সেকেন্ড টাইম ফোন করবি না। কি হয়েছে দাদা? সাক্ষীর ফোন? হ্যাঁ। আমরা এখানে পাড়ায় জ্বলে পুড়ে মরছি, আর দুবে আরোর পরিবার খুব মজাতেই আছে। ওদের আরাম করার দিন শেষ সুধীর। শুধু একটা চান্স পাই, এমন মার মারবো, এমন শিক্ষা দেব, অন্য কারোর সম্মান নিয়ে টানাটানি করার আগে না 100 বার। দাদা, একবার আমার কথাটা তো শোনো। সেকেন্ড টাইম ফোন করবি না। কি হয়েছে দাদা? সাক্ষীর ফোন? হ্যাঁ। আমরা এখানে পাড়ায় জ্বলে পুড়ে মরছি, আর দুবে আরোর পরিবার খুব মজাতেই আছে। ওদের আরাম করার দিন শেষ সুধীর। শুধু একটা চান্স পাই, এমন মার মারবো, এমন শিক্ষা দেব, অন্য কারোর সম্মান নিয়ে টানাটানি করার আগে না 100 বার ভাববে। কি হলো? ওই একই, আবার ফোন কেটে দিয়েছে দাদা। কোনো ব্যাপার না, দেখবে একদিন আর কাটবে না। কথাটা বলা সহজ শঙ্কর, তোমার তো তবুও মা এবং ভাইয়ের সাথে কথা হয়। তুমি যদি বলো তাহলে আর বলবো না। না না, আমি সেটা বলতে চাইনি। তো আমাদের ব্যাপারে আমরা ভাবি সাক্ষী, আমরা দুজন দুজনের সবকিছু।
আর এভাবেই আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে, একসাথে এগিয়ে যেতে হবে। বছর কেটে গেছে। 2 বছর আগে শঙ্করের মামা, তার মাস্তুতো আর মামাতো ভাইয়েরা শঙ্কর আর সাক্ষীকে পালিয়ে গিয়ে তাদের বিয়ে করাতে সাহায্য করেছিল, তাদের নতুন জীবন গড়তে সাহায্য করেছিল। আর এখন এমনটা মনে হচ্ছিল যে সেই সাহায্যের প্রতিশোধ 2 বছর পর এসেছে। অর্জুনের খবর কি? সুজাতার বাড়িতে ও খুব ভালোই আছে। ও তো আরো কিছুদিন থাকার কথা বলছিল, আর কলেজেও ওখান থেকে যাওয়ার কথা ভাবছিল। আরে এই তো খুব ভালো কথা। ওখানে তো অনেক বড় বড় কলেজ আছে। ওকে বড় টাকা পয়সা নিয়ে যেন চিন্তা না করে। ওই একটাই তো ছেলে আমাদের। শোনো না গো, 2 বছর হয়ে গেল। শঙ্করকে এবার ফিরিয়ে নিয়ে আসো। আমাদের নিজেদের ছেলেও, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। ও যদি এখানে আসে না, তাহলে আমরা বাঁচতে পারবো না। 2 বছর হয়ে গেছে, 2 বছর, বুঝতে পারছো? হতে দাও। ও আমাদের এত আঘাত দিয়ে গেছে যে সেই ক্ষত দিনের পর দিন বেড়েই চলেছে। আর তুমি সেই ক্ষতে কেন নুনের ছিটে দিচ্ছ? আরে অজিত, তুমি কেমন আছো সুজাতা দিদি? আমি ঠিক আছি, তুমি ভেতরে এসো, বসো, আমি জল নিয়ে আসছি। আরে প্রণাম অজিত দা। আরে ছোটু, তুইও এখানেই আছিস? কেমন আছিস? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ঠিকঠাক। অর্জুন ভেবেছে যে এখান থেকেই কলেজে পড়বে, এই জন্য এখন থেকেও আমাদের সঙ্গেই থাকবে এখানে। আরে বাহ, এ তো দারুণ খবর। এবার দেখো না দিদি, এলাম তোমার সঙ্গে দেখা করতে, আর ওর সঙ্গে দেখা হয়ে গেল। আজকের দিনটা খুব ভালো। রোহিণী মাসি কেমন আছে? খুব ভালো। দিদি, একটা কথা বলবো? শঙ্করের ওই কাণ্ড ঘটানোর পর আমরা তো একদম পর হয়ে গেছি। খুব কষ্ট হয় দাদা। আগে আমরা কত ভালো ছিলাম, কি আর করবো বলো? অজিত, তুমি তো জানোই না বাবার ব্যাপারে। উনি কত বড় একজন জেদি মানুষ। একবার জেদ ধরে বসে গেলে তাকে ভাঙার কথা চিন্তাই করেন না। উনি একবার ভেবে নিয়েছেন না তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না, তার মানে রাখবেনই না। আরে দিদি, কিন্তু এটা কি করে হতে পারে? তোমাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক, ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছে, আর এখন এইসব? চলো ছাড়ো এইসব কথা, তুমি তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে নাও, আমি খাবার দিচ্ছি। চলো অর্জুন। ঠিক আছে। এ শোন। হ্যাঁ? বাড়িতে তোর কথা সবাই বলে, মোহন মামা, সুনীল মামা, সবাই। আমরা সবাই তোকে খুব মিস করি। আমারও সবার কথা খুব মনে পড়ে অজিত দাদা, আর সব থেকে বেশি শঙ্কর দাদা। আচ্ছা চল তাহলে তোকে লখিমপুরেই নিয়ে যাই, তোকে সবাই দেখে খুব খুশি হবে। না, একদম নয়। বাবা যদি একবার জানতে পারেন না তো খুব অশান্তি করবেন। আর তাছাড়াও ওই ঘটনার পর বাবা যত শঙ্করের উপর রেগে আছেন, ততটাই তোমাদের সবার ওপর। অর্জুন কোথাও যাবে না। আরে না না দিদি, কিন্তু মেশো জানতে পারবে কি করে? আমরা ছোটকে নিয়ে চুপচাপ চলে যাব, তারপর আবার ওকে নিয়ে চলে আসবো। কি ছোটু? হ্যাঁ, যেতে দাও না দিদি। সত্যি বলছি, আমি কোনো ঝামেলা করব না, সবার সাথে দেখা করেই চলে আসবো। জেদ করিস না, ব্যাপারটা বোঝ। বাবা মিলিটারির লোক, একবার উনি জানতে পারলে না, বুঝতেই পারছিস কি হতে পারে। আমিও ওনার ছেলে দিদি, জানতেও দেবো না আমি। হ্যাঁ, যদি আমি বাড়ি থেকে যেতাম তাহলে ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু যদি আমি এখান থেকে যাই তাহলে কারো সন্দেহ হবে না। হ্যাঁ, যদি তুমি বাবাকে বলে দাও তাহলে আলাদা ব্যাপার। আচ্ছা, আমি পাগল হয়ে গেছি নাকি যে বাবাকে সব কথা বলবো? আর কিছু দেবো? মানে পাক্কা ধরবো? দিদি, শুধু 2 দিনেরই তো ব্যাপার। আর দেখো ও কত রোগা হয়ে গেছে, একটু খাওয়া দাওয়া করিয়ে তোমার কাছে দিয়ে যাব। যেতে দাও না দিদি, প্লিজ। অর্জুন, হ্যাঁ? দেখ, 2 দিন মানে কিন্তু শুধুই 2 দিন।
একটা দিনও বেশি নয়। আরে হ্যাঁ দিদি, তার থেকে বেশি দিন আমি ওখানে থাকতেও পারবো না। আরে অ্যাডমিশনে ফর্ম ফিল আপ করতে হবে, 1000টা কাজ বাকি আছে আমার। আচ্ছা আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। আরে দিদি তুমি চিন্তা করো না, আমি নিজে ওর খেয়াল রাখবো। আর 2 দিন পরে তো ওকে তোমার কাছে দিয়ে যাবো। কি ছোটু? হ্যাঁ। আচ্ছা দিদি এবার আসি। আসছি। বসেছিস? আমার ভুলটা কি ছিল আমি জানতামই না, আর হয়তো কোনোদিনও সেটা জানতেও পারবো না। আপনার দ্বারা ডায়াল করা নম্বরটি এখন বন্ধ রয়েছে, দয়া করে কিছুক্ষণ। 2 দিন হয়ে গেছে অর্জুন ফোন তুলছে না, আর না সুজাতা এবং অর্জুনের মাস্তুতো ভাই অজিত ফোন তুলছে। দুজনের নাম্বারই সুইচ অফ রয়েছে। অর্জুনের দিদি সুজাতা প্রচন্ড টেনশন করছিল। না সে নিজের বাড়িতে ফোন করতে পারছিল অজিতের মা বা অন্য কারো ফোন নাম্বার পাওয়ার জন্য, আর না সে তার অন্য কোনো আত্মীয়কে ফোন করতে পারছিল। 3 দিন পর অবশেষে অজিতের সঙ্গে সুজাতা কথা বলতে পারে, আর অজিত সুজাতাকে ফোনে যা বলে তাতে সুজাতার হুঁশ উড়ে যায়। হ্যালো অজিত, অজিত তোমরা সব কোথায়? হ্যাঁ ফোন কেন তুলছো না? আর অর্জুন কোথায়? আরে দিদি অর্জুনের ফোন রেঞ্জের বাইরে আছে। রেঞ্জের মধ্যে নেই মানে? তুমি তো বলেছিলে 2 দিনের মধ্যে অর্জুনকে বাড়ি পৌঁছে দেবে, তাহলে? আরে দিদি তুমি এত চিৎকার করছো কেন? ইয়াং ছেলে 2 দিনের বদলে 3 দিন আটকে গেছে। তুমি চিন্তা করো না, চলে আসবে। আমাকে অর্জুনের সঙ্গে কথা বলাও, তাড়াতাড়ি কথা বলাও, ব্যাস। দেখো সুজাতা। সুজাতা? কি বললে তুমি? দিদি না বলে নাম ধরে ডাকছো? হ্যাঁ সুজাতা। অজিত কি হয়েছে আমাকে বলো, কথা বলো আমাকে অর্জুনের সাথে, ব্যাস। কথা তো আমি বলাবই, কিন্তু তার জন্য মূল্য চোকাতে হবে। কিসের দাম? কি সব যাতা বলছো তুমি? 15 লাখ টাকা আমার চাই। কি? যদি অর্জুনকে ফেরত পেতে চাও তাহলে 15 লাখ টাকা দিতে হবে। হ্যালো, অজিত কোন মূল্যের কথা বলছিল? তার উদ্দেশ্য কি ছিল? 3 দিন আগে হঠাৎ বিনা নিমন্ত্রণে অজিত ভাঙা সম্পর্ক জুড়তে সুজাতার বাড়িতে চলে আসে। সেখানে সে অর্জুনকে দেখে এবং সে অর্জুনকে নিজের সঙ্গে গ্রামে নিয়ে যায় পুরনো সম্পর্ক আর স্মৃতিকে তাজা করতে। কিন্তু অজিতের সুজাতার বাড়িতে অর্জুনের সঙ্গে দেখা হওয়া কি শুধুই কাকতালীয় ছিল, নাকি কোনো ষড়যন্ত্র? শঙ্কর আর সাক্ষীর বিয়ে এখন 2 বছর হয়ে গেছে। এমন এক পালিয়ে গিয়ে করা বিয়ে যাতে 2 পরিবার সম্মতি দেয়নি। আর এখন অর্জুন বাড়িতে ফিরে আসেনি আর অজিত মুক্তিপণ চাইছে। এই অপহরণের উদ্দেশ্য কি শুধুই 15 লাখ টাকা ছিল, নাকি মূল্য আসলে অর্জুন নিজেই ছিল, যে তার দাদার জেদের শাস্তি ভোগ করতে চলেছিল? সাক্ষীর পরিবারের লোকেরা কি শঙ্করের রাগ অর্জুনের উপর মিটিয়েছিল? কি ঘটেছিল অর্জুনের সঙ্গে এবং কেন? এই সব প্রশ্নের উত্তর আমরা আপনাদের দেব আগামী দিন, আগামী পর্বে এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে রাখবেন সঠিক সময় সঠিক পদক্ষেপ। সতর্ক থাকুন। জয় হিন্দ।